সকলকে প্রণাম। সনাতনী ঐক্যবদ্ধ আন্দোলনের আজকের এই সিরিজ কর্মসূচির আজকে ঐতিহাসিক 52 ভাষা আন্দোলনের যে সমস্ত শহীদরা শহীদ হয়েছেন তাদের স্মরণে যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে পাদদেশে দাঁড়িয়ে আমাদের ছাত্র যুবকদের আজকের ঐক্যবদ্ধ আন্দোলন। এই আন্দোলনের একটি মেসেজ আমরা সরকারকে বিগত 1 মাস যাবৎ একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছি, শান্তিপূর্ণভাবে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছি। বলেছি, আসুন যারা আন্দোলন করছে তাদের সাথে বসুন, তাদের দাবি দেওয়াকে শুনুন। আমরা লক্ষ্য করছি প্রশাসনের 2-1 ছাড়া সরকারি পর্যায়ে কেউ এখনো পর্যন্ত এই ঐক্যবদ্ধ সনাতনী আন্দোলনে যে ছাত্র যুবরা রয়েছে তাদের সাথে এখনো বসে নাই। আমরা বারবার বলেছি আমাদের আন্দোলন কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমরা বারবার বলেছি আমাদের আন্দোলন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে যারা বাংলাদেশকে স্বীকার করে, আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে যারা রামকৃষ্ণ মন্দিরে জুতা নিক্ষেপ করে এবং রামের মন্দির নির্মাণে বাধা দেয়। আমরা তাদের বিপক্ষে। শুধু আমরা নয়, আমরা মনে করি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার 1000 বছরের সম্প্রীতির বাংলাদেশে অধিকাংশ লোক এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। কিন্তু সরকার কেন এখনো পর্যন্ত কোনো প্রকার এই বিষয়ে কথা বলছেন না আমাদের জানা নাই। আমরা বলতে চাই আগামীতে ইউনিয়ন নির্বাচনের আগে এই বিষয়ে সুস্পষ্টভাবে আপনাদের বক্তব্য দিতে হবে। তা না হলে কিন্তু এ বিষয়ে সনাতনী সম্প্রদায়ের 20% ভোট কোথায় যাবে, কিভাবে যাবে আপনারা খুঁজে পাবেন না। আমরা আপনাদেরকে বিগত নির্বাচনে বিশ্বাস করেছি, এখনো বিশ্বাস করি যে আপনারা আমাদের রাম মন্দির নির্মাণে আমাদের সহযোগিতা করবেন। বিশ্বের কোন জায়গায় কোন দেশে মন্দির নির্মাণের জন্য ছাত্রদেরকে রাস্তায় দাঁড়াতে হয় কিনা আমার জানা নাই। বাংলাদেশে এমন একটি রাষ্ট্র যেখানে মন্দির নির্মাণের জন্য আমাদের ছাত্র যুবকদেরকে পড়াশোনা বাদ দিয়ে রাস্তাতে নামতে হচ্ছে দিনের পর দিন। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আলামত আমরা খুঁজে পাচ্ছি না। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কোন ট্যাগ দিয়ে লাভ হবে না। আমাদের একটাই পরিচয়, আমরা এদেশে 3 হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বে 3 হিন্দু সম্প্রদায়ের জন্য আমরা কাজ করে যাচ্ছি। কোন ট্যাগ দিয়ে আমাদেরকে দমানো যাবে না। আমরা চাই, প্রিয় ভাই বোনেরা, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে যারা আমাদের সাথে যোগাযোগ করে নাই তাদেরকে বলতে চাই, ওদের সাথে বসে সমস্যা সমাধান করতে হবে। কোন প্রকার এই আন্দোলনের সাথে যুক্ত নয়, তাদের সাথে বসে কোন আলোচনা সফল হবে না। অনেকে শুধুমাত্র পরিবারকে রক্ষা করার জন্য, তার সম্পদকে রক্ষা করার জন্য সরকারের সাথে নিয়োগ করছেন। আমরা চাই আমাদের কোনো পরিবার নয়, এই দেশের 37 হিন্দু সম্প্রদায় হচ্ছে আমাদের পরিবার। 37 হিন্দু সম্প্রদায় রক্ষার জন্য আমাদের এই আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি কোন জায়গায় কোন মন্দির ভাঙলে বলা হয় দুষ্কৃতিকারীদের মন্দির ভাঙছে। প্রশাসনকে অনুরোধ করবো, দুষ্কৃতিকারী নয়, তার আসল পরিচয় আপনারা প্রকাশ করুন, কারা আমার মন্দির ভাঙছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি কোন জায়গায় মন্দির ভাঙলে পাগল ছাগল দুষ্কৃতি বলে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়। আমরা বলতে চাই, আগামী কয়েকদিন পরে দুর্গাপূজার আগে রাম মন্দির নিয়ে স্পষ্ট একটি ঘোষণা দিতে হবে। দুর্গাপূজা আমাদেরকে সাহায্য প্রয়োজন নয়, আমরা রাম মন্দির চাই। দুর্গাপূজায় যে সামান্য আমাদেরকে চাল ডাল দেন সেগুলো প্রয়োজন নাই, আমরা আমাদের রাম মন্দির নির্মাণ স্থগিত আদেশ দিয়েছেন সেটি উদ্যোগ করতে হবে। বিশ্বের কোন জায়গায় আমরা দেখি নাই উপাসনালয় তৈরি করার জন্য স্থগিত আদেশ প্রদান করে, সেটি বাংলাদেশে দেখতে পাচ্ছি। তাহলে কি বাংলাদেশ পাকিস্তান হচ্ছে? বাংলাদেশ কি আফগানিস্তান হচ্ছে? যাদের স্বপ্ন বাংলাদেশকে পাকিস্তান বানাবেন, আপনাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না। বাংলাদেশের 18 কোটি জনগণ আপনাদেরকে এই স্বপ্ন দুঃস্বপ্ন করে দেবে। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ ভাষাসাহিত্যের বাংলাদেশ, এই বাংলাদেশই থাকবে। কোন রাষ্ট্র বাংলাদেশের উপর নাক গলাতে পারবে না। পাকিস্তান বানানোর স্বপ্ন আপনারা যা দেখছেন তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না। আমি আবারও বলছি, প্রিয় সঙ্গে ভাই বোনেরা, আমাদের যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ হবে, এই আন্দোলন চালিয়ে যেতে হবে।
সাঁওতালদের হিন্দু সম্প্রদায়ের জন্য আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে এবং পলাশবাড়িতে যে মন্দির নির্মাণ হচ্ছে প্রয়োজন বোধে ঢাকা থেকে লম্বা কর্মসূচি দিয়ে পলাশবাড়ি পর্যন্ত যে আমাদের আন্দোলন করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী সুধী সবাইকে। যিনি রাজপথে থেকেই শান্তিপূর্ণভাবে অধিকার আদায় করতে পছন্দ করেন এবং কোনো অন্যায়ের আপোষ করেন না, তিনি বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের সভাপতি এবং 24-এর পরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি এবং আজকের ঐক্যবদ্ধ সনাতনী সমাজের প্রতিনিধি প্রদীপ কান্তি দাদাকে আজকের কর্মসূচির সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ প্রসেনজিৎ। আজকের এই কর্মসূচির প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করার জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারে আগত বাংলাদেশ ঐক্যবদ্ধ সনাতনী সমাজ বাংলাদেশের সকল প্রতিনিধিকে, বিভিন্ন সংগঠন, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে, তারা আজকের এই কর্মসূচি সফল করার জন্য এখানে এসেছেন। আপনারা জানেন আমরা বিগত 1 মাস যাবৎ শান্তিপূর্ণ কর্মসূচি করে যাচ্ছে। আমাদের একটাই দাবি যে যারা প্রকাশ্যে রামচন্দ্রকে জুতা নিক্ষেপ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে ধন্য অবমাননার শাস্তি দিতে হবে। আমরা কিন্তু আর কোনো দাবি করি নাই, রাষ্ট্রের কাছে বলি নাই আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে, আমাদেরকে এমপি দিতে হবে, আমাদেরকে মন্ত্রী দিতে হবে। আমরা কিন্তু সেটা চাইনি। আমরা চাইছি শুধুমাত্র আমাদের ভগবানকে যে যারা অপমান করেছে, প্রকাশ্য করেছে, যারা দেখে গেছে ফেসবুকের মাধ্যমে, অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য, এবং তাদের সংখ্যাও কিন্তু বেশি নয়, হতে পারে সর্বোচ্চ 4 থেকে 5 জন। কিন্তু আমরা দেখলাম রাষ্ট্রের ঘুম এখনো ভাঙেনি। সংসদে ফজলুর রহমান যেভাবে কথা বলেছে তারপরেও এখনো জানি সরকারের ঘুম ভাঙেনি। আমরা জানি না এই সরকারের কখন ঘুম ভাঙবে। নির্বাচনের আগে এই সরকারের ঘুম ভেঙেছিল। তাই তো মির্জা ফখরুল বলেছিল ঠাকুরগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু হলে মির্জা ফখরুল নাকি সবার আগে জীবন দেবেন। আমরা ভুলে যাইনি কবির কাইকোবা ধর্মমন্ত্রী বলেছিলেন হিন্দু সম্প্রদায়ের জন্য নাকি তিনি জীবনও দিতে পারেন। আমরা বারবার বলেছি হিন্দু সম্প্রদায়ের জন্য জীবন দিতে হবে না, হিন্দু সম্প্রদায়কে টাকা পয়সা দিতে হবে না, শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেন, সংখ্যালঘু নিরাপত্তা আইন করেন, সংখ্যালঘু মন্ত্রণালয় করেন। আমরা কিন্তু আপনাদের কাছে আর কিছু চাইনি, কিন্তু আপনারা কিন্তু রাষ্ট্র ঘুমিয়ে আছেন। আমি বর্তমান সরকারকে একটা কথাই বলবো, আপনারা কাল সব পুষেন না। কাল সব পুষলে কিন্তু আপনি রাষ্ট্র ক্ষমতায় বেশি দিন থাকতে পারবেন না। অতীত থেকে শিক্ষা নেন। 2024-এ হাসিনাকে যারা প্লেনে উঠিয়ে ভারত পাঠিয়ে দিয়েছিল, এমন যদি না হয় আপনাকে প্লেনে উঠিয়ে দিয়ে না লন্ডনে পাঠিয়ে দেয়, এটা কিন্তু আপনি চিন্তা করবেন। আমরা চাই গণতান্ত্রিক সরকার বাংলাদেশে থাকুক। আমরা চাই না এই দেশ পাকিস্তানের মতো একটি জঙ্গি রাষ্ট্র হোক। আমরা চাই না এই বাংলাদেশ আফগানিস্তানের মতো একটি জঙ্গি রাষ্ট্র হোক। আমরা চাই এই বাংলাদেশ একটু অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে উঠুক। কিন্তু আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। অনেকেই বলে বাংলাদেশটা কি অখণ্ড ভারত হবে, আরে আমরা তো 24-এর পরে দেখতেছি এই বাংলাদেশ তো অখণ্ড পাকিস্তানের দিকে যাচ্ছে। সেই দিকে কিন্তু আপনাদের কোনো কিন্তু আমরা কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আমরা সনাতনীরা আজকের কেন্দ্র শহীদ মিনার থেকে প্রশ্ন দিয়ে যাচ্ছি, ভারত, পাকিস্তান, আমেরিকা চিনি না, এই বাংলাদেশ যে দখল করতে আসবে সবার আগে রক্ত এই দেশের সনাতনী সমাজ দিবে। আজকে কেন্দ্র শহীদ মিনার থেকে আমরা প্রশ্ন দিয়ে যাচ্ছি, আপনাদের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি চাই, পাকিস্তান, আমেরিকা, চীন যদি দখল করতে আসে আপনারা কি করবেন? আপনাদের সুস্পষ্ট বক্তব্য আমাদের জানা দরকার। তো সেই জায়গা থেকে বলছি, আমাদের দাবি কিন্তু কিছু নয়, আমাদের যারা ভগবানকে অবমাননা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করেন। তা না হলে কিন্তু এই আন্দোলন কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে আপনারা কিন্তু কল্পনা করতে পারবেন না। আমরা কিন্তু রাজু ভাস্কর্য থেকে কথা দিয়েছিলাম, যতদিন পর্যন্ত রাম মন্দির ইস্যু, রাম অবমাননা ইস্যু চিরতরে বন্ধ হবে না, গ্রেপ্তার করা হবে না, আন্দোলন কিন্তু চলবে, আন্দোলন কিন্তু থামবে না। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আন্দোলন হবে, কলেজে আন্দোলন হবে, পাড়ায় পাড়ায় আন্দোলন হবে, জেলায় জেলায় আন্দোলন হবে। আপনি কয়টা আন্দোলন বন্ধ করবেন?
কোটা আন্দোলন তাকে বন্ধ করতে পারবেন না। অতএব আমরা বর্তমান সরকারের প্রতি আস্থা রাখতে চাই। আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আগামীতে করতে চাই, কিন্তু এই দেশের 20% হিন্দু ভোটারকে বাইরে রেখে আপনার যদি কোনো মহাপরিকল্পনা থাকে তাহলে কিন্তু আপনি কোনো পরিকল্পনা করতে পারবেন না। সেই প্রত্যাশা, সেই ব্যর্থতা কিন্তু আমরা আপনাকে বলে যাচ্ছি। অতএব আজকের এই যে কর্মসূচি, আমরা কিন্তু এখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আমাদের অন্যতম প্রতিনিধি এবং সম্মিলিত সনাতনী জাগরণের প্রতিনিধি, ঐক্যবদ্ধ সনাতনী সমাজের বাংলাদেশের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার। প্রসেনজিৎ কুমার হালদারকে আজকের এই কর্মসূচি ঘোষণা করে আজকের এই কর্মসূচি শেষ করার আহ্বান জানাচ্ছি। সন্ত্রাসী গোষ্ঠীর প্ররোচনায় 24 ঘন্টা পার হয় না, অপরাধ করেছে কি করে নাই তার কোনো ঠিক ঠিকানা নাই। আমাদের সনাতনী ভাই বোনদেরকে অ্যারেস্ট করা হয়, তাকে বিনা বিচারে বছরের পর বছর কারাগারে নিক্ষেপ করা হয়। অসংখ্য প্রমাণ রয়েছে, কোন ভূক্ষেপ নাই। আর আমাদের ঘুরিয়ে থাকা সুশীল সমাজ এগুলো দেখে না, এগুলো নিয়ে কোনো বক্তব্য দিতে পারে না, তারা মুখে কলি পেতে থাকে। এটা এই জাতির জন্য লজ্জা, এটা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা দেখেছি নিরপরাধ জীবন দাসকে, আমরা দেখেছি ধ্রুবকে, আমরা দেখেছি টুটু রায়কে। কেউ অপরাধ করেনি, কেউ স্পট পুরি ব্যবহার করে না, কিন্তু তাদের নামে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের নামে আমাদের দেবারাই করে ফিরিয়ে দেওয়া হয়েছে। একটারও কোনো বিচার হয় নাই, একটা মামলারও কোনো চার্জশিট আমরা পূর্ণাঙ্গ দেখতে পারি নাই। এর চেয়ে বড় লজ্জার হয় না। আর কেউ একটি কথা বলেছি কি বলে নাই, তার 24 ঘন্টা না 2 ঘন্টা লাগে না, তাকে অ্যারেস্ট করে তাকে আইনের আওতায় আনা হয়। আর আমার পরমারাধ্য দেবতা পরমেশ্বর রামচন্দ্রকে নিয়ে প্রকাশ্যে দিবালোকে চোদা নিক্ষেপ করে গুরুত্বপূর্ণ কথা বলা হয়, এটা কারোর চোখে পড়ে না। মুদ্রার এক পিঠ আছে, আরেক পিঠ নাই, তা একদম দৃশ্যমান ধ্রুব সত্য আমরা প্রতিরোধ করছি। এটা প্রতিদিনের চিত্র। তার মানে আমরা যে আগে ভাবেছিলাম তা নয়। আমরা দেখেছি রামু, আমরা দেখেছি নাসিরনগর, রংপুরের গঙ্গাচড়া, কুমিল্লার কুরবানপুর, যশোরের অভয়নগরের পাপ্পার সতিয়া, কি দেখি নাই। সর্বশেষ সুনামগঞ্জে আমরা দেখতে পেলাম, মনে হয় যেন প্রতিযোগিতায় নেমেছে এক একটা শাসক গোষ্ঠী সনাতনীদেরকে নিষ্পেষিত করার জন্য। আমরা জানলাম কিসের ভয়, বঙ্গবাদী গোষ্ঠীকে তারা কেন ভয় পায়, তাদেরকে কেন আইনের আওতায় আনতে পারে না। আমরা সংবিধান যে সরকারের মধ্যে আগে যেমন মৌলবাদী গোষ্ঠী লুকিয়েছিল এখনো রয়েছে, তা না হলে এরকম চলতে পারে না। একটা অন্তত বিচার নিশ্চিত হতো। আমরা পূর্বানুমান ভাবে এবং আগে তথ্য দেওয়ার পরও যে হামলা হতে পারে, কিন্তু ওই হামলা ঠেকানোর মতো সামর্থ্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বুঝি না। অথচ আমরা যখন বিচারের দাবিতে থানায় গিয়ে বলি এই প্রমাণ, এই দেখেন আমাদের দেবতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, ধর্ম রণনগর কিছু বলা হয়েছে, আইন হাইকোর্ট জজকোর্ট আইনের ধারা উপধারা দেখাতে দেখাতে কিছুই বাদ রাখে না প্রশাসনের লোকেরা। একতরফ বিচার সুনিশ্চিত করে আমাদেরকে সন্তুষ্ট করতে পারে নাই। আর আমাদের দেবালয় মূর্তি নিয়ে যেভাবে মিথ্যাচার প্রকাশ্যে দিবালোকে বক্তব্য দেওয়া হচ্ছে, এগুলো তারা কানেও শুনে না, চোখেও দেখে না। বধিরের মতো তাদের আচরণ আমাদেরকে মর্মাহত করে, আমাদেরকে ব্যথিত করে। দুঃখ লাগে, 100 বছর পূর্বের আমাদের দেবমূর্তিগুলোকে যখন বিভিন্ন পুকুরে নদীতে পাওয়া যায়, তখন এগুলা পূজা দেওয়ার নাম না করে তারা এগুলা থানায় নিয়ে যায়। বুঝলাম না এটা কি মানুষ নাকি অন্য কিছু। দেবতা থাকবে, দেবালয়ে পূজা হবে, অর্চনা হবে, কিন্তু তাকে নিয়ে জাদুঘরে রাখা হয়। এটা আমাদের সম্পদ, আমাদের আরাধ্য দেবতা। আজ পর্যন্ত শুনি নাই অন্য কোন ধর্মীয় বিষয়গুলোকে নিয়ে জাদুঘরে রাখা হয় কিনা। সেই ক্ষেত্রে কোনো বিষয় কোনো সমস্যা হয় না। একটু বিষয়গুলা ভেবে দেখবেন, এই সনাতনী সম্প্রদায়, এই সংখ্যালঘু সম্প্রদায় যেভাবে এগুলো সয়ে যাচ্ছে, তার মানে এই না সারা জীবন তারা এগুলো সয়ে যাবে। দেয়ালে পিঠ থেকে গেলে তার প্রতিক্রিয়া কি হতে পারে এটা পূর্বায়ন করা যায় না, যাচ্ছে না। আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে এই সহনশীল সনাতনী সমাজ, এই সহনশীল সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে এইভাবে ছেলেখেলা করবেন না। অন্তত পক্ষে জঙ্গি গোষ্ঠীদেরকে তাদের সমন্বয় উৎপাদন করে এই দেশকে শান্তিতে
বসবাস করার জন্য সুযোগ করে দিন। আমরা আশাবাদী ৭১ জন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি এই ভূখণ্ডের জন্য। আমরা কে ভারত, কে পাকিস্তান, কে মায়ানমার তা দেখার টাইম নাই। এই ভূখণ্ডের প্রশ্নে আমরা একচুল পরিমাণ ছাড় দিতে রাজি না। কিন্তু দুঃখ লাগে একই দেশে যখন দুই রকম চিত্র আমরা দেখতে পাই, একই দেশে যখন দুই রকম বিচার দেখতে পাই, একই দেশে যখন আমরা ধর্মীয় অনুভূতি নিয়ে দুই রকম বিচার ব্যবস্থা দেখতে পাই, এটা আমাদেরকে ভাবিয়ে তুলে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই বিষয়গুলা অন্তত পক্ষে এই বিষয়গুলো একটু গুরুত্বের সাথে দেখে আমাদেরকে একটু স্বস্তি দিবেন। না হলে আগামীর বাংলাদেশ আমরা আফগানিস্তানের মতো দেখতে চাই না, আমরা লিবিয়া সিরিয়ার মতো দেখতে চাই না। কারণ পরিস্থিতি দিন দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। প্রতিটা জায়গায় উগ্রতা যেভাবে ছড়িয়ে পড়ছে বিষ বাষ্পের মতো, আমরা সন্দিহান, আমরা শঙ্কিত যে এই বাংলাদেশের ভূখণ্ডকে নিয়ে কোন কুচক্রী মহল বড় ধরনের কোন চক্রান্ত করছে কিনা। এখনই সময় তাদেরকে সমন্বয় করে আমাদের সহাবস্থান নিশ্চিত করুন, আমাদের কৃষ্টি কালচার পূজা অর্চনা নিয়ে আমাদেরকে থাকতে দিন এবং বাংলাদেশকে সারা বিশ্বের মাঝে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করুন এবং সেটা নিশ্চিত করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সন্ত্রাসী গোষ্ঠীর প্রয়োজনায় ২৪ ঘন্টা পার হয় না, অপরাধ করেছে কি করে নাই তার কোন ঠিক ঠিকানা নাই। আমাদের সনাতনী ভাই বোনদেরকে অ্যারেস্ট করা হয়, তাকে বিনা বিচারে বছরের পর বছর কারাগারে নিক্ষেপ করা হয়। অসংখ্য প্রমাণ রয়েছে, কোন ভূক্ষেপ নাই। আর আমাদের ঘুরিয়ে থাকা সুশীল সমাজ এগুলো দেখে না, এগুলো নিয়ে কোনো বক্তব্য দিতে পারে না, তারা মুখে কলি পেতে থাকে। এটাই জাতির জন্য লজ্জা, এটা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা দেখেছি নিরপরাধ ঝুলন দাসকে, আমরা দেখেছি রাজকে, আমরা দেখেছি টুটু রায়কে। কেউ অপরাধ করেনি, কেউ স্মার্টফোন ব্যবহার করে না, কিন্তু তাদের নামে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের নামে আমাদের দেবারাই হই করে ফিরিয়ে দেওয়া হয়েছে। একটারও কোনো বিচার হয় নাই, একটা মামলারও কোনো চার্জশিট আমরা পূর্ণাঙ্গ দেখতে পারি নাই। এর চেয়ে বড় লজ্জার হয় না। আর কেউ একটি কথা বলেছি কি বলে নাই, তার ২৪ ঘন্টা না ২ ঘন্টাও লাগে না, তাকে অ্যারেস্ট করে তাকে আইনের আওতায় আনা হয়। আর আমার পর আমার অদ্ভুততা পরামর্শন রামচন্দ্রকে নিয়ে প্রকাশ্যে দিবালোকে চোদা নিক্ষেপ করে কোনো বিভিন্ন কথা বলা হয়, এটা কারোর চোখে পড়ে না। মুদ্রার এক পিঠ আছে আরেক পিঠ নাই, তা একদম দৃশ্যমান পূর্ব সত্য আমরা প্রতিরোধ করছি। এটা প্রতিদিনের চিত্র। তার মানে আমরা যে আগে ভাবেছিলাম তা নয়। আমরা দেখেছি রামু, আমরা দেখেছি নাসিরনগর, রংপুরের গঙ্গাচড়া, কুমিল্লার কুরবানপুর, যশোরের অভয়নগরের টপ্পর সতিয়া, কি দেখি নাই। সর্বশেষ সুনামগঞ্জ আমরা দেখতে পেলাম। মনে হয় যেন প্রতিযোগিতায় নেমেছে এক একটা শাসক গোষ্ঠী সনাতনীদেরকে নিষ্পেষিত করার জন্য। আমরা জানলাম কিসের ভয়, মৌলবাদী গোষ্ঠীকে তারা কেন ভয় পায়, তাদেরকে কেন আইনের আওতায় আনতে পারে না। আমরা সন্দিহান যে সরকারের মধ্যে আগেও যেমন মৌলবাদী গোষ্ঠী লুকিয়েছিল এখনো রয়েছে, তা না হলে এরকম চলতে পারে না। একটা অন্তত বিচার নিশ্চিত হতো। আমরা পূর্বানুমান ভাবে এবং আগে তথ্য দেওয়ার পরও যে হামলা হতে পারে, কিন্তু এই হামলা ঠেকানোর মতো সামর্থ্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বুঝি না। অথচ আমরা যখন বিচারের দাবিতে থানায় গিয়ে বলি এই প্রমাণ, এই দেখেন আমাদের দেবতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, ধর্ম অরণ্যকর কিছু বলা হয়েছে, আইন হাইকোর্ট জজকোর্ট আইনের ধারা উপধারা দেখাতে দেখাতে কিছুই বাদ রাখে না প্রশাসনের লোকেরা। একতরফ বিচার সুনিশ্চিত করে আমাদেরকে সন্তুষ্ট করতে পারে নাই। আর আমাদের দেবালয় মূর্তি নিয়ে যেভাবে মিথ্যাচার প্রকাশ্যে যেভাবে বক্তব্য দেওয়া হচ্ছে, এগুলো তারা কানেও শুনে না, চোখেও দেখে না। বধিরের মতো তাদের আচরণ আমাদেরকে মর্মাহত করে, আমাদেরকে ব্যথিত করে। দুঃখ লাগে ১০০ বছর পূর্বের আমাদের দেবমূর্তিগুলোকে যখন বিভিন্ন পুকুরে নদীতে পাওয়া যায়, তখন এগুলা পূজা দেওয়ার নাম না করে তারা এগুলা থানায় নিয়ে যায়। বুঝলাম না এটা কি মানুষ নাকি অন্য কিছু। পুজোতে থাকবে তারা, পূজা হবে, অর্চনা হবে, কিন্তু তাকে নিয়ে জাদুঘরে রাখা হয়। এটা আমাদের সম্পদ, আমাদের আরাধ্য দেবতা। আজ পর্যন্ত শুনি নাই অন্য কোন ধর্মীয় বিষয়গুলোকে নিয়ে জাদুঘরে রাখা হয় কিনা। সেই ক্ষেত্রে কোন
বিষয়ে কোনো সমস্যা হয় না। একটু বিষয়গুলা ভেবে দেখবেন, এই সনাতনী সম্প্রদায়, এই সংখ্যালঘু সম্প্রদায় যেভাবে এগুলো সয়ে যাচ্ছে, তার মানে এই না সারা জীবন তারা এগুলো সয়ে যাবে। দেয়ালে পিঠ থেকে গেলে তার প্রতিক্রিয়া কি হতে পারে এটা পূর্বায়ন করা যায় না, যাচ্ছে না। আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে এই সহনশীল সনাতনী সমাজ, এই সহনশীল সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে এইভাবে ছেলেখেলা করবেন না। অন্তত পক্ষে জঙ্গি গোষ্ঠীদেরকে তাদের সমন্বয় উৎপাদন করে এই দেশকে শান্তিতে বসবাস করার জন্য সুযোগ করে দিন। আমরা আশাবাদী, ৭১ জন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি এই ভূখণ্ডের জন্য। আমরা কে ভারত, কে পাকিস্তান, কে মায়ানমার তা দেখার টাইম নাই। এই ভূখণ্ডের প্রশ্নে আমরা একটু পরিমাণ ছাড় দিতে রাজি না। কিন্তু দুঃখ লাগে, একই দেশে যখন দুই রকম চিত্র আমরা দেখতে পাই, একই দেশে যখন দুই রকম বিচার দেখতে পাই, একই দেশে যখন আমরা ধর্মীয় অনুভূতি নিয়ে দুই রকম বিচার ব্যবস্থা দেখতে পাই, এটা আমাদেরকে ভাবিয়ে তুলে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই বিষয়গুলা অন্তত পক্ষে এই বিষয়গুলো একটু গুরুত্বের সাথে দেখে আমাদেরকে একটু স্বস্তি দিবেন। না হলে আগামীর বাংলাদেশ আমরা আফগানিস্তানের মতো দেখতে চাই না, আমরা লিবিয়া সিরিয়ার মতো দেখতে চাই না। কারণ পরিস্থিতি দিন দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। প্রতিটা জায়গায় উগ্রতা যেভাবে ছড়িয়ে পড়ছে বিষ বাষ্পের মতো। আমরা সন্দিহান, আমরা শঙ্কিত যে এই বাংলাদেশের ভূখণ্ডকে নিয়ে কোন কুচক্রী মহল বড় ধরনের কোন চক্রান্ত করছে কিনা। এখনই সময় তাদেরকে সমুৎপাদন করে আমাদের সহাবস্থান নিশ্চিত করুন, আমাদের কৃষ্টি কালচার পূজা অর্চনা নিয়ে আমাদেরকে থাকতে দিন এবং বাংলাদেশকে সারা বিশ্বের মাঝে একটি অসম্প্রদায়ের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করুন এবং সেটা নিশ্চিত করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।